সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি রেজওয়ানুজ্জামান। আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম। সবাই চেনেন, ক্রিকেট বিশ্লেষক এবং কোচ। স্বাগত জানাচ্ছি নাজমুল আবেদিন ফাহিম। ধন্যবাদ। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সঙ্গে আছেন আজকে নাজমুল আবেদিন ফাহিম। আমরা কথা বলবো টি-20 প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপ সামনে, জিম্বাবুয়ে সিরিজ সামনে, সেই সিরিজগুলোকে সামনে রেখে, টুর্নামেন্টকে সামনে রেখে 17 সদস্যের একটা স্কোয়াড দিয়েছে বিসিবি অনুশীলন ক্যাম্পের জন্য। চূড়ান্ত দল নয়। সেই ক্যাম্প শুরু হবে কাল থেকে চট্টগ্রামে। সেই ক্যাম্পের প্রস্তুতি কিংবা ক্যাম্পে আসলে কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব নাজমুল আবেদিনের সঙ্গে। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা বলছিলাম যে কাল থেকে ক্যাম্প শুরু হবে, 3 দিনের রুদ্ধদ্বার ক্যাম্প বলা হচ্ছে, যেটা সবার জন্য প্রবেশ নিষেধ, শুধুই প্লেয়াররা থাকবেন। একটা ইন্টেন্স নিয়ে কিংবা একটা খুব নিবিড়ভাবে অনুশীলন করার জন্যই এই ক্যাম্পটা করা হচ্ছে চট্টগ্রামে। এবং 17 জনকে ডাকা হয়েছে, দল নয়, ক্রিকেটারকে ডাকা হয়েছে। সাকিব নেই, মুস্তাফিজ নেই, তারা দেশের বাইরে। আরও হয়তো আমি জানি না যে অন্য কেউ প্রিমিয়ার লিগের পরে দলে ঢুকবে কিনা, কিন্তু এই 17 কিংবা সাকিব, মুস্তাফিজ, এই 19, এরাই কি আসলে আপনার মনে হয় যে পুরো দল, বিশ্বকাপের দল বাংলাদেশের? এখান থেকেই বাংলাদেশ 15 জনকে বেছে নেবে, নাকি বাইরে থেকেও কেউ এসে পড়তে পারে? না, নট নেসেসারিলি। আমার মনে যে আপাতত মনে হচ্ছে যে এদের মধ্যে থেকেই হবে। আমরা যদি জিম্বাবুয়ে দলের কথাই বলি, সিরিজের কথাই বলি, এর মধ্যেই দল সীমাবদ্ধ থাকবে মোটামুটি, এটা বোধহয় নিশ্চিত। কিন্তু বিশ্বকাপের দল ফাইনালে কি হবে, কারণ যদিও ডিক্লারেশনটা আগেই দিতে হবে, এর মধ্যে দিতে হবে, তারপরেও কিন্তু পরিবর্তনের সুযোগ থাকবে, একটা ডেট থাকবে। সেই ডেট পর্যন্ত কিন্তু পরিবর্তনের সুযোগ থাকবে নিজ থেকেই, কোনো কারণ দর্শানো ছাড়াই বোধহয় সেই সুযোগটা থাকবে। সেখানে হয়তো এক একজনের পরিবর্তন হতেও পারে। কারণ আমরা যদি দেখি যে জিম্বাবুয়ে সিরিজে কেউ আপ টু দি মার্ক পারফর্ম করতে পারছে না, যার উপর ভরসা করা যাচ্ছে না, তাহলে হয়তো সেকেন্ড অপশনের কথা হয়তো তখন চিন্তা করবে। তবে যত কম হয় তত ভালো, পরিবর্তন যত কম হয় তত ভালো। এটাও একটা ভালো যে এখানে অনেক বেশি সংখ্যায় খেলোয়াড় নেই, একটা নিবিড় প্রশিক্ষণের একটা প্ল্যান আছে, খুব বেশি সময় থাকবে না, 2-3 দিনের ব্যাপারে। কিন্তু তারপরে কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শুরু হয়ে যাবে। এখানে যে খুব শারীরিক স্কিলের প্রিপারেশন হবে তা না। আমার মানে সবাইকে আবার একসাথে করা এবং সবাইকে আবার বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে আমরা কেন এখানে আছি এবং ইন্ডিভিজুয়াল রোল কার কী হতে পারে, এইসব নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। এবং ওই দলটা তৈরি করার একটা প্রক্রিয়া বোধহয় এখানে শুরু হবে। কারণ এই 2-3 দিনের স্কিল বদলে যাবে, সেই সুযোগ কিন্তু নেই। তো তেমনই একটা বোধহয় চেষ্টা এখানে থাকবে। এবং আমার ধারণা যে এটা আমাদের স্কোয়াড, বিশ্বকাপের স্কোয়াড। এক একজন এদিক ওদিক হতেই পারে, বাট এটাই বিশ্বকাপের স্কোয়াড। ওকে, এই বিশ্বকাপের স্কোয়াডটা কেমন? 19 জন থেকে 15 জন করা, 3-4 জন বাদ দিতে হবে, একজন ব্যাটার, একজন পেসার কিংবা একজন স্পিনার, মানে একটা কমন ফরম্যাটে আমরা বলতে পারি। এই 19 জন আসলে কেমন? বাংলাদেশ দলটা আমরা 2021 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম, ভরাডুবির কথা দেখেছি, 2022-এও আমরা দেখেছি খুব ভালো করতে পারিনি আমরা, 2024 এসেছে। টি-20-তে আমরা আসলে এই 2 বছর 3-4 বছরে আসলে কতটা পরিবর্তন হয়েছে? আপনার কাছে কি মনে হয় যে এবারের বিশ্বকাপ আমাদের জন্য কেমন? চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং হবে, সন্দেহ নেই। আমরা যে টি-20-তে উন্নতি করিনি তা নয়। রিসেন্ট পাস্টে আমরা টি-20 যত সিরিজ খেলেছি সেখানে কিন্তু আমাদের আগের তুলনায়, জয়ের কথা যদি বলি, আগের তুলনায় এটা গ্রাফটা আপওয়ার্ড। কিন্তু তারপরে বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যেদিকে চলে গেছে, টি-20-র অবস্থা এখন যেরকম, সেখানে ডেফিনেটলি আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ হবে এবারে বিশ্বকাপে। থ্যাঙ্কফুলি এটা ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজে হবে, এবং ইউএসএর উইকেট আমার বোধ হয় হয়তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে এবং ধরে নেওয়া যায় এর আগে যত খেলা হয়েছে সেখানে তেমনটাই ছিল। তো সেই দিক থেকে হয়তো আমরা কিছুটা হলেও সৌভাগ্যবান থাকতে পারি। কিন্তু খেলার যে মান, সেই মানটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেই প্রশ্নটা এখন থেকে যায়। আমরা জিম্বাবুয়ের সাথে খেলবো, প্রতিপক্ষ হিসাবে জিম্বাবুয়ে খুব শক্তিশালী একটা দল নয়। তারপরে বোঝা যাবে যে আমাদের শক্তির জায়গাটা কোথায়। টি-20 কিন্তু এখন কিন্তু বাউন্ডারির খেলা হয়ে গেছে, কিন্তু ডট বলের সংখ্যা অনেক কমে গেছে এবং বাউন্ডারি, কেউ হয়তো 15টা 6 মারছে একটা ইনিংসে, বিপক্ষ দল যদি 10টা 6 মারে, ওই যে 5-6টা 6-এর মধ্যে যে পার্থক্য হয়ে যায়, সেটাই একটা দলের জয় পর্যায়ের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু সো বড় শট খেলার সক্ষমতা, পুরো সময় জুড়ে বড় শট খেলার সক্ষমতা, এবং অ্যাট দ্য সেম টাইম বোলিংয়ের দিক থেকে বোধহয় কিছুটা সন্তুষ্ট হবার সুযোগ আছে আমাদের। কিন্তু রিসেন্টলি আমরা আমাদের পেস অ্যাটাকটাকে দেখেছি কিছুটা আগের তুলনায় আত্মবিশ্বাসী, ওরা ভালো করছে, এবং টি-20-তে বল করার মতো বলার মতো আমাদের আছে। কিন্তু আমাদের ব্যাটিংটা প্রশ্ন থাকবে ব্যাটিং নিয়ে, কারণ এখন যে ধরনের স্কোর পার স্কোর হিসাবে স্বীকৃত,
সেটা আমরা কতটুকু করতে পারবো সেই প্রশ্নটা থাকছে। টি-20-র কথা বলছিলেন যে আপনি বিগ হিট বেড়ে গেছে, আইপিএল দেখেই কি আপনার মনে কোনো শঙ্কা জাগছে যে এবারের ওয়ার্ল্ড কাপে আসলে ওই দলগুলো যারা খেলছে আইপিএলে তারা কেমন করবে, তার সাথে বাংলাদেশের ব্যবধানটা আসলে কত বিশাল? হ্যাঁ, এটা যদি শুধু ভারতীয় খেলোয়াড়দের নিয়ে হতো তাহলে কথা ছিল না। এখানে পৃথিবীর অন্যান্য দেশ যারা বিশ্বকাপে খেলবে সেই সব দেশের রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু কিছু কিছু কয়েকটা দেশে কিন্তু বেশ ভালো সংখ্যায় আছে কিন্তু। সো এখান থেকে হয়তো কোনো দেশের হয়তো 5 জন 6 জন, কোনো দেশে 7 জন 8 জন এই আইপিএলে খেলছে, এবং এই ফর্মটা বা এই পার স্কোরটাকেই ওরা মাথায় নিয়ে খেলার চেষ্টা করবে, এবং ভারতও ডেফিনেটলি খেলবে। সো আমার মনে হয় যে এটি বোধহয় একটা স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। বাট বিশ্বকাপের একটা চাপ থাকবে, সেখানে হয়তো আমরা 270-80 দেখবো না, বাট 200 রান 210-20 রান বোধহয় পার স্কোর হবে। সেখানে আমাদের অভ্যস্ততা প্রশ্নটা আসবে। আমরা কিন্তু 200 রান করতে অভ্যস্ত নই। আমাদের গেম প্ল্যানের মধ্যে কিন্তু 200 রান থাকে না, 160, 165, 170 রান আমাদের গেম প্ল্যানে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু চাইলেই এর থেকে বেরিয়ে আসা যায় না কিন্তু, হ্যাঁ না? আমাদের মগজে, আমাদের ফিজিক্যালি আমরা ওটার মধ্যে কিন্তু আবদ্ধ থাকি। সো ওইখান থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি হবে। ওইটার জন্য যে ডেসপারেটনেস দরকার, ওইটার জন্য যে অ্যাডিশনাল স্কিল দরকার, যে আত্মবিশ্বাস দরকার, সেইটা অর্জন করাটা খুব জরুরি এই নেক্সট 2-1 মাসের মধ্যে আমাদের যতটুকু সময় আছে, বিশেষ করে জিম্বাবুয়ের সাথে। সেখানে কিন্তু থ্রেটও আছে, কিন্তু অত অ্যাগ্রেসিভ খেলতে গেলে ফেল করার সম্ভাবনা থাকে। কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি, কিন্তু আমরা যদি এবার আইপিএলের দিকেও তাকাই, কাউকে শুনছিলাম গত প্রায় 10-12টা ম্যাচের মধ্যে বড় স্কোর হয়েছে, কিন্তু যারা হেরেছে চেজ করে তারাও 200 রানের বেশি করেছে। জি, ডেসপারেট ছিল জেতার জন্য, অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, কিন্তু ঠিকই কিন্তু 200+ রান করেছে, হয়তো মার্জিনালি একটুর জন্য হেরে গেছে। সো আমার মনে হয় যে ওই মানসিকতাটা যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের খেলার উন্নতি হবে। কতটুকু আমরা যেতে পারবো আমি জানি না, কিন্তু আমরা এখন যে জায়গাটায় আছি তার চাইতে ভালো জায়গায় আমরা যেতে পারবো। মানসিকতার পরিবর্তন হয়েছে কিনা আমার আমি 2021-এর কথা আমরা বলছিলাম, 22-এর ওয়ার্ল্ড কাপের কথা বলছি, তার তুলনায় এখন কি একটু হলেও মানসিকতার পরিবর্তন এসেছে কিনা? কিন্তু হ্যাঁ, কিছু কিছু খেলা, এটা অ্যাকচুয়ালি বলে করার বিষয় না। আমরা যদি দেখি আমাদের 2-1 জন খেলোয়াড়ের মধ্যে কিন্তু সেই নেচারটা আছে। যদি তানজিব তামিমের কথা বলি, ওপেনিং ব্যাটসম্যান, নট ন্যাচারালি খুব সাকসেসফুল, কিন্তু ও সুযোগ পেলেই কিন্তু বড় শট খেলতে চায়। আমরা যদি তহিদ জাদের কথা বলি, সুযোগ পেলেই কিন্তু বড় শট খেলতে চায়। সো এই যে নেচারটা খুব জরুরি। এটা জোর করে করানো যায় না। আমরা যদি বলে দিতে পারি না তুমি আজকে যাবে, কিন্তু তুমি 6 মারার চেষ্টা করবে, তুমি আজকে তোমাকে 140 স্ট্রাইকের খেলার চেষ্টা করো, এটা বললেই হবে না। কিন্তু ওটার ভেতরে থাকতে হবে। ভেতরে না থাকলে ওইখানে গিয়ে ওই খেলাটা কিন্তু সম্ভব না। সো ওই কালচারটা আমাদের নেই, ওই অভ্যস্ততা আমি নেই, যেটা প্রথমেই বলেছিলাম যে ওই 150-60 বা আমরা হয়তো 140 রান চেজ করছি, আস্তে আস্তে ধরে ধরে খেলছি। আমি হয়তো 50 বলে 55 রান করলাম, ম্যাচ জিতে গেলাম। সো ওই অভ্যস্ততা আমাদেরকে কিছুটা পিছিয়ে দিয়েছে বোধহয়। সো ইন্টেন্টটা আমাদের আনাটা খুব জরুরি। মানে সেটা কিভাবে এই প্র্যাকটিসে 3 দিনে কিংবা 7 দিনে কিভাবে সম্ভব, কিংবা 1 মাসে, আমরা যদি ওয়ার্ল্ড কাপের কথাই বলি যে আর 1 মাসের একটু সময় বাকি আছে বেশি, মানে কিভাবে সম্ভব আসলে? আমার মনে হয় না আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা কিন্তু আইপিএলে 2-1 জন খেলোয়াড় দেখেছি, একদম ইয়াং একটা ছেলে, আমার নামটা মনে করতে পারছি না, যে 20-21 বছরের অস্ট্রেলিয়ান খেলোয়াড়টা, যে 17 বলে প্রথম ম্যাচে 17 বলে না 16 বলে 50 করলো যে ছেলেটা। বাই নেচার ওরকম, বাই নেচার হি ইজ এগ্রেসিভ। ও বলারকে দাঁড়াতে দেয় না মাঠে, ও ডমিনেট করতে চায়। অন দি আদার হ্যান্ড অন্যান্য খেলোয়াড়দেরকেও আমরা দেখেছি, কিন্তু আচ্ছা ঠিক আছে ইনিংসটাকে বড় করি, এখন উইকেট দেওয়া যাবে না, ওই যে নেগেটিভ মাইন্ড থটসগুলো তাদের মধ্যে আছে। সো যাদের মধ্যে নেগেটিভ থটসগুলো নেই, যাদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস, তাদের জন্য এই খেলাটা কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা তাদের বেশি, তাদের সম্ভাবনা অনেক বেশি কিন্তু। সো ওই জায়গাটায় আমরা পিছিয়ে আছি। আমরা একটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলি কিন্তু। আমরা যে ঢাকা প্রিমিয়ার লিগও আমরা যদি দেখি, আমরা কয়টা স্কোর দেখেছি 300 রানের। 50 ওভারে খেলা হচ্ছে, 350 রানের কয়টা স্কোর হয়েছে? ওখানে 20 ওভারে 250-60 রান হচ্ছে কিন্তু। সো ওই যে আগ্রহ করে নিজের থেকে এগিয়ে আসা, আমি বলারকে দাঁড়াতেই দেব না, ওই মানসিকতাটা ইনকালকেট করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা শুধু দেখেছি কীভাবে ম্যাচটা জেতা যায়, কিন্তু ডমিনেট কীভাবে করা যায় সেই জায়গাটায় আমরা কিছুটা পিছিয়ে আছি। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে কি আমাদের খুব বেশি পরীক্ষা দিতে হবে? মানে ওই সিরিজটা হয়তো আমরা ভালো খেলে ফেলবো কিনা, মানে জিম্বাবুয়ের সাথে শক্তির ব্যবধান বলি, জিম্বাবুয়ের প্লেয়ারদের টি-20 এক্সপিরিয়েন্স বলি, সেই জায়গায় আমরা ভালো খেলে ফেলবো কিনা, সেটা আপনার প্রত্যাশাটা কেমন এই সিরিজ নিয়ে? ভালো খেলা উচিত, সবাই খেলার মধ্যে আছে এবং আমাদের দলের যখন ফরমেশন হয়েছে, একজন লেগ স্পিনার এসেছে, পেস বলাররা ভালো করছে, নিজের ঘরের মাটিতে খেলা ভালো করা উচিত আমাদের।
কথা হচ্ছে যে আমরা চ্যালেঞ্জটা নিতে পারবো কিনা, আমরা কি শুধু জয়ের জন্য খেলবো না ডমিনেট করে জয়ের জন্য খেলবো, সেটা হলো কথা। আমরা যদি শুধু জয়ের জন্য খেলি আমার মনে হয় না আমরা খুব বেশি কিছু অর্জন করতে পারবো ইন টার্মস অফ দ্য ওয়ার্ল্ড কাপ। আর যদি আমরা ডমিনেট করে খেলার চেষ্টা করি, সেই মানসিকতার পরীক্ষাটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো বিশ্বকাপ আমরা কেমন করতে পারি বা কী করতে পারি। তো ওই চ্যালেঞ্জটা নেওয়া আর না নেওয়ার মধ্যে ডিপেন্ড করবে এই সিরিজ থেকে আমরা কতটুকু পাবো কিংবা পাবো না। এই সিরিজটাকে আবার কোনো ফলস ফিলিংসও দেবে যে আমরা যদি এখানে খুব ভালো খেলি আমরা কি ওয়ার্ল্ড কাপে ভালো খেলে ফেলবো কিংবা অনেক বড় কিছু করব, তেমন কিছু তা না। ফর এক্সাম্পল যদি জিম্বাবুয়ে 150 রান করে এবং সেই স্কোরটা যদি আমরা 14 বা 15 ওভারে করে ফেলতে পারি, আমার কথা হচ্ছে সেটা, সেই চ্যালেঞ্জটা আমরা নিতে রাজি আছি কিনা। সেই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা সেই মানসিকতার ডেভেলপমেন্টের দিকে এক ধাপ এগিয়ে যাব। আচ্ছা, আর যদি শুধুই জয়ের জন্য খেলি, শুধু জয়ের জন্য খেলি তাহলে ওই ঠিক 19 ওভারের মাথায় গিয়ে আমরা হয়তো জিতবো। কিন্তু অর্জনের বলতে যেটা বোঝায় বিশ্বকাপকে সামনে রেখে অর্জনের যে ব্যাপারটা, সেটা তখন বিশ্বকাপেও কিন্তু আমরা এই মানসিকতা নিয়ে খেলবো। আচ্ছা থাক, ঠিক আছে, পার্টনারশিপ হোক, উইকেটটা দেওয়া যাবে না, 2 ওভারে রান কম হয়েছে, কোনো অসুবিধা নেই, এই মানসিকতা নিয়ে কিন্তু খেলবে তখন। এই মানসিকতা নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। আমরা কথা বলছি টি-20 প্রস্তুতি নিয়ে, সামনেই বিশ্বকাপ, তারও আগে জিম্বাবুয়ে সিরিজ, সেই সিরিজ একটা প্রস্তুতির অংশ বিশ্বকাপের জন্য। আমাদের সঙ্গে আছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট কোচ এবং বিশ্লেষক। আমরা কথা বলছিলাম জাতীয় দল নিয়ে, টি-20 প্রস্তুতি নিয়ে। সাকিব এবং মোস্তাফিজ এই প্রস্তুতি ক্যাম্পে নেই, তারা অচিরেই দেশে আসবেন, দলের সাথে যোগ দেবেন, কিন্তু মানে তাদের দলের সঙ্গে এইভাবে যোগ দেওয়াটাকে আপনি কীভাবে দেখেন, আলাদা আলাদা করে জানতে চাই। সাকিব 30 তারিখ আসার কথা, তিনি এসে প্রিমিয়ার লিগের 2টো ম্যাচ খেলবেন এমনটাও শোনা যাচ্ছে। ন্যাশনাল টিমে তিনি খেলবেন না, হয়তোবা ফিটনেসের জন্যই তাকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। প্রথম 3 ম্যাচে হয়তো তিনি থাকবেন না, সেটা আসলে কিভাবে দেখেন? আর মোস্তাফিজকে নিয়ে আলাদা করেই কথা বলবো। আমার মনে হয় যদি চলে আসতে জিম্বাবুয়ে সিরিজ থেকে খেলতে পারতো। আমি জানি না কোথায় সমস্যাটা কোথায় আছে, কি আছে। অনেকদিন খেলার বাইরে সেটা কি কারণ হতে পারে কিনা, ফিটনেস নিয়ে প্রশ্ন কনসার্ন কিনা? এর আগেও কিন্তু হঠাৎ করে খেলেছে, এটা কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি তার জন্য। এবং অনেকদিন তো খেলার থেকে বাইরে আছে তাও না, কিন্তু হ্যাঁ কিছুদিন আগে খেলেছে। সো ভালো হতো যদি ইন্টারন্যাশনাল খেলা, যেহেতু জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে, ঘরের মাটিতে খেলা হচ্ছে, এটা দিয়ে করতে পারে। কারণ ইন্টারন্যাশনাল খেলার ফ্লেভারটা আলাদা, ওখানে মানসিক চ্যালেঞ্জগুলি অন্য রকমের হয়। লোকাল ক্রিকেটে সেই চ্যালেঞ্জগুলি থাকে না, কিন্তু রিল্যাক্স থাকার সুযোগ থাকে এবং সেই সুযোগটা সবাই নেয়। সো আমার মনে হয় সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে যদি চলে আসতো খুব তাড়াতাড়ি খেলার ভেতরে ঢুকে যাওয়ার সুযোগটা পেত এবং সেটা ওর জন্য হয়তো ভালো হতো। আমি জানি না এর ভেতরে কি আছে, আমি নট শিওর, জানি না, বাট আমার মনে হয় যে ওটা করলে বোধহয় বেটার হতো। মোস্তাফিজের ক্ষেত্রে তাকেও ফিরিয়ে আনা হচ্ছে 1 তারিখ পর্যন্ত তার আইপিএল মিশন, তারপরে তিনি চলে আসছেন। আইপিএল থেকে ফিরে আসা নিয়ে অনেক কথা হয়েছে, আপনার মতামতটা জানিতে চাই। আর তারপরে আসলে তাকেও এখানে বিশ্রাম দেওয়া হবে 2-1 দিন, তিনি প্রথম থেকে হয়তো বা খেলতে পারবেন না। আমার মনে হয় যে সবচেয়ে ভালো প্রিপারেশন ওরই হচ্ছে, মানে মুস্তাফিজেরই বোধহয় সবচেয়ে ভালো প্রিপারেশন হচ্ছে। এটা আমি অনেকবারই বলেছি যে মুস্তাফিজ একটা হায়ার স্টাডিজে যেমন যায় সেরকম একটা অবস্থাতে আছে। কিন্তু যে অভিজ্ঞতা এবার হয়েছে, একজন খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে খেলা, একটা বড় একটা দলে বড় একটা দায়িত্ব পালন করা, কতটুকু পেরেছে না পারেনি সেটা অন্য কথা। সেই অভিজ্ঞতার আগে কখনো ছিল না, এবার যেমনটা হয়েছে। সো আমার মনে হয় যে ও অনেক কিছু নিয়ে ফেরত আসবে। এটা স্বাভাবিক, দেশের খেলা, সেখানে ওর থাকাটা জরুরি। তবে ইন দ্য লং রান যেহেতু বিশ্বকাপের ব্যাপারটা আছে, সেখানে এই সুযোগগুলো কাজে লাগানো খুব জরুরি। আমরা সহসা আইপিএলে বা বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ কিন্তু আমরা পাই না। সো আমাদের খেলোয়াড়রা যদি সেই সুযোগগুলো পায় এবং সেগুলি অ্যাভেল করতে পারে, আমাদের লাভ হবে। আমি যেটা বললাম, যেটা হায়ার স্টাডিজের মতো, কিন্তু আমাদের এখানে যদি কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়ে যায়, আমরা কিন্তু কেউ না করব না। আমার অফিসে অসুবিধা হলো আমরা বলবো যে না ঠিক আছে, উইল ম্যানেজ। সো এটা অনেকটা অনুক্রম, কারণ ও ফিরে যখন আসবে সেটা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে, এই বিশ্বাস থেকে কিন্তু এটা। সো আমার মনে হয় যে এটা একই ব্যাপার। এটা মানে ফিরে তো আসছে, আমি বলছি সেটা কি আপনার দৃষ্টিতে একটু আগে হয়ে গেল নাকি সে এই সিরিজটা মিস করতেও পারতো? আমার মনে হয় সিরিজটা অ্যাকচুয়ালি ও না আসলে যেটা একটা লাভ হতো, ওর জায়গায় আরেকজন খেলার সুযোগটা পেত। যে সুযোগটা পেত সেও কিন্তু স্কোয়াডেরই একজন খেলোয়াড়, ওর কারণে হয়তো কম খেলার সুযোগ পাবে। আমরা এসে হয়তো দেখবো মুস্তাফিজ 2টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ খেলেনি, সেখানে অন্যরা খেলেছে। সো
5টা ম্যাচই অন্য কেউ খেলতে পারতো এবং মুস্তাফিজ ওখানে তার প্রিপারেশন নিতে পারতো। এবং মুস্তাফিজ এখন যে জায়গাটায় আছে, ওর ক্যারিয়ারে এখন যে জায়গায় আছে, সামনের বছর গেলে কিন্তু এই জায়গাটা পাবে না, এই জায়গায় ও থাকবেও না। এখন ওর পারফেক্ট সময় এটাকে, এই চ্যালেঞ্জটাকে আরও নেওয়া, যদি সুযোগ থাকে আরও নেওয়া। কারণ এরপর যখন নকআউট স্টেজে যাবে, ও যদি খেলার সুযোগ পায়, সেখানে আরও প্রেশার ওকে খেলতে হবে। এই সুযোগটা আর জীবনে কোনোদিনও পাবে কি না আমি শিওর না। অনেকে হয়তো বলবে ঠিক আছে এইবার খেলো না, সামনের বার খেলবে, কিন্তু সামনের বারের পরিস্থিতি একেবারে ভিন্ন হবে, এমন থাকবে না কিন্তু। সো দিস ইজ এ পারফেক্ট টাইম ওর জন্য। ও যদি কন্টিনিউ করতে পারতো, মানে ওর জন্য ভালো হতো, ইন দ্য লং রান আমাদের ক্রিকেটের জন্য ভালো হতো, দলের জন্য ভালো হতো। মোস্তাফিজ এবং সাকিব ইস্যুতে আপনার মানে অবস্থানটা আমরা জানলাম। আমরা বাকিদের 17 জনের যে আলোচনা করছে, একটা গুঞ্জন আলোচনা চারদিকে আছে যে তামিম ইকবালকে আবারও ফিরানো হোক, কিংবা তামিম ইকবাল ফিরুক এই ফরম্যাটে, কিংবা কথার কথা মুশফিকও রিটায়ার করেছে এই ফরম্যাটে। মানে এইগুলোকে আপনি প্রশ্রয় দেওয়ার পক্ষে, নাকি যে চলে গেছে কিংবা যে ডিসিশনটা ক্লিয়ার করেছে তারটা সেটাই মেনে নেওয়া, সম্মান জানানো উচিত? অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে এরা কেউ এমন কিছু করেনি যে ওরা আসলে তাহলে পারফরমেন্সে আমূল পরিবর্তন আসবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এর চাইতে বরং যাদেরকে নিয়ে এখন চেষ্টা করা হচ্ছে, তাদেরকে নিয়ে চেষ্টা করাটাই বোধহয় যুক্তিসঙ্গত। কারণ অন্যদের, এদের আশা মানে কিন্তু ওদের চলে যাওয়া, হ্যাঁ, ওদের চলে যাওয়া, সরে যাওয়া, এটা কাঙ্ক্ষিত না। এবং এটা হলে কিন্তু ওভারঅল যেই ডিসিপ্লিনটা, সেটাও কিন্তু থাকে না। তো আমি বারবার বলবো যে ওরকম আউটস্ট্যান্ডিং পারফর্মার যদি কেউ থেকে থাকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, দ্যাটস এ ডিফারেন্ট থিং। যেমন অনেকে এখন বলছে ধোনি খেলবে কিনা, ধোনির খেলা উচিত কিনা। এই প্রশ্ন কেন আসলো? একজন ব্যাটার যখন ওই সময়ে গিয়ে 270-80 স্ট্রাইক রেট মেনটেন করতে পারছে, শেষে 5 বল খেলার মধ্যে তাতেই সে 18-20 রান করতে পারে, তার দিকে চোখ পড়বেই। ওরকম আমরা কিছু দেখিনি কিন্তু। সো উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে না, আমার মনে হয় না ওইভাবে ভাবনার কোনো সুযোগ আছে আদৌ। এবং এই ভাবনাগুলি কিন্তু ডিস্টার্বেন্স তৈরি করে। এটা নিয়ে আদৌ কোনো আলাপ আলোচনাই হওয়া উচিত না আমার মনে হয়। আমরা একদমই শেষ প্রশ্ন, যে প্রত্যেক বিশ্বকাপের শুরুতে কিংবা শেষে আমরা বলি যে এখন থেকেই পরের জন্য আমরা শুরু করব, কিন্তু সেই পরের বিশ্বকাপে আর আমরা খুব বেশি আসে না। আবারও বিশ্বকাপ আসে, বিশ্বকাপে আমরা কোনো একটা ব্যর্থ হই, অজুহাত দেখাই, পরের জন্য আবার তৈরি হই। সেই পরেরটা কি এবার আপনি মনে করেন যে আগের বিশ্বকাপকে বাংলাদেশ পারফরমেন্স দিয়ে ছাপিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করতে পারবে, দেখাতে পারবে? নিশ্চিত হয়ে বলা খুব কঠিন, নিশ্চিত হয়ে বলা খুব কঠিন। এটা হয় এই কারণে, যখন আমাদের একটা প্রোগ্রাম শেষ হয়, আমি জানি না এটাকে আমরা কোনো রিভিউ হয় কিনা, যে এখানে আমরা কোথায় কি করলাম না করলাম। হ্যাঁ, এবার আমরা দেখেছি যে গত বিশ্বকাপ নিয়ে তদন্ত হয়েছে, যাই হোক কী হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আমরা কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় আমরা ভালো কাজ করেছি, সামনের বারের জন্য আমরা এখান থেকে কী নিয়ে যাব আর কি নেব না, সেই ব্যাপারগুলো খুব জরুরি। কিন্তু আমরা যদি সেটা না করি, তাহলে আবার ওই একই জিনিস আমরা করব কিন্তু, এবং আমরা তাই করছি কিন্তু, বারবার আমরা ওই একই জিনিস করছি কিন্তু। কারণ এর আগে যা করেছি সেগুলো যেহেতু রিভিউ হয় না, সেইভাবে ক্রিটিক্যালি রিভিউ হওয়ার যে কথাটা, সেটা হয় না, এবং সে কারণে বোধহয় আমরা আবার প্রথম থেকে শুরু করি। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদিন। আমরাও সেটা আশা করি যে এইবার আর পরের বিশ্বকাপের কথা আমরা বলবো না, এই বিশ্বকাপ থেকে বাংলাদেশে এমন কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন দেখাবে টি-20-তে এবং বিশ্ব আসরে, সেটা আমাদেরকে এই দলকে ধন্যবাদ দিতে, অভিনন্দন জানাতে বাধ্য করবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।